নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি বাংলা অ্যাট 5। হরিদেবপুরে অভিনেত্রী সুস্মিতা দাসের রহস্য মৃত্যুতে পরপর প্রশ্ন উঠছে, কেন এই ঘটনা, এর পেছনে কি কারণ, পুলিশ কি বলছে এবং তারই সঙ্গে মূলত কি অতি দ্রুত উত্থান এবং সেখানেই কি সমস্যার জায়গা। ইতিমধ্যেই তার অভিনয় প্রশিক্ষক তাকে গ্রেফতার করা হয়েছে। এই পুরো বিষয় নিয়ে আলোচনা করব, সঙ্গে তথ্য তুলে ধরবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সব্যসাচী মিত্র, মনোরোগ বিশেষজ্ঞ, রয়েছেন স্মরণিকা ত্রিপাঠী, মনোবিদ, এবং রয়েছেন সুচন্দ্রা ভানিয়া, অভিনেত্রী এবং মডেল। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই আলোচনায়। সঙ্গে আপনারা ফোন করে আপনাদের প্রশ্ন করতে পারেন। ফোন করবেন 40594020 এবং 4023 এই নাম্বারে। পুরো ঘটনা সম্পর্কে আমরা খুব সংক্ষেপে জেনে নেব। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, কেন এই ঘটনা, পুলিশের কি বক্তব্য, কি জানা যাচ্ছে, প্রশ্নই বা কোথায় কোথায়? দেখো, ইতিমধ্যেই কিন্তু অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে, অভিনয়ের প্রশিক্ষক ওই সঞ্জয় নস্কর তাকে। এবং যেটুকুনি আমরা পুলিশ সূত্র থেকেও জানতে পারছি যে বছর দুয়েক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন এই সুস্মিতা দাস। তার 21 বছর বয়স, ছোটোখাটো কিছু রোল করতেন এবং মূলত কিছু একটা বিজ্ঞাপন দেখেই কলকাতা শহরে এসেছিলেন ওই তরুণী। এবং তারপরে এই অভিনয় প্রশিক্ষক যিনি দেন, তার একটা নিজস্ব একটা প্রোডাকশন হাউস রয়েছে বলে জানা যায় এবং তার সঙ্গে তার যোগাযোগ হয়, যেটা পরিবারের তরফ থেকেও পুলিশকে জানানো হয়েছে যে মাস 5-6 ধরে তার সঙ্গে যোগাযোগ ছিল এবং তার কাছে অভিনয়ের প্রশিক্ষণের জন্য যেতেন সুস্মিতা। এবং ওই বাড়ির বাড়িওয়ালাও যেটা জানাচ্ছেন যে মাঝে মধ্যে ওই বাড়িতে থাকতেন। যে সুইসাইড নোট পাওয়া গেছে তাতে কিন্তু মূল তার এই আত্মহত্যার পথ বেছে নেওয়ার জন্য প্রশিক্ষককেই দায়ী করেছেন সুস্মিতা। এবং কোথাও না কোথাও তার সঙ্গে একটা সম্পর্কের যে সম্পর্কে তাদের মধ্যে তৈরি হয়েছিল সেরকম যেরকম ইঙ্গিত রয়েছে। তার পাশাপাশি পুলিশ যেটা বলছে, পুলিশ সূত্রে যেটা খবর, সেই সুইসাইড নোটে একাধিক মহিলার জীবন নষ্ট করা হয়েছে, এই বিষয়টাও কিন্তু সুস্মিতা দার যে সুইসাইড নোট সেখানে উল্লেখ করেছেন। ফলে পুলিশ যেটা খতিয়ে দেখছে যে এই যিনি অভিনয় প্রশিক্ষকের কাজ করছিলেন এবং যে ওখানে যারা আসতেন, মূলত বাড়িওয়ালাও যেটা জানাচ্ছিলেন, সকলেরই বয়স 18 থেকে 20 বছর কি 25 বছরের মধ্যে। এই শিক্ষকের বয়স 49 বছর। ফলে কোনোভাবে তাদেরকে অভিনয় শিক্ষার টোপ দিয়ে নিয়ে গিয়ে তারপর সম্পর্কে জড়ানো এবং তার থেকেই অভিনয় যে আশা নিয়ে তারা এসেছিলেন সেই সুযোগ না পাওয়া, সেই সমস্ত কিছু জটিলতার জেরেই এই আত্মহত্যার ঘটনা বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে। ধন্যবাদ পিয়ালি। কথা বললাম আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্রের সঙ্গে। ডক্টর মিত্র, আপনার কাছে আসবো। এই মাত্র পিয়ালি যে বিষয়টা জানালো, এক, অভিনয় টোপ দেওয়া, দ্বিতীয়ত অতি দ্রুত উচ্চাসার জায়গায় পৌঁছে যাওয়ার একটা অদম্য মনের মধ্যে ইচ্ছে, এবং সেটায় পৌঁছতে না পারলেই কি এরকম চরম পরিণতি বলে কোথাও মনে হয়? পর আমরা দেখছি এরকম ঘটনা ঘটেছে কিন্তু খোদ কলকাতা শহরে। ডক্টর মিত্র, দেখুন, এখানে ভাবতে হবে যে একটা খুব অল্প বয়স্ক একটি মেয়ের জীবন হানি হলো। এই যে উচ্চাশা, উচ্চাকাঙ্ক্ষা, এটা কিন্তু আমাদের অনেকেরই ধরা ছোঁয়ার বাইরে আজকাল আমরা এক্সপেক্ট করি, আমাদের এবিলিটির থেকেও অনেক বেশি। এবং এই যে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে চড়ার একটা যে প্রবণতা যে কোনো এজ গ্রুপেই আসছে, সেটা কিন্তু এরকম পরিস্থিতির দিকে মানুষকে ঠেলে দেয়। সুইসাইড একটা মানুষ কখন করে? যখন 4টে জিনিসের সমন্বয় দেখা যায়। একটা হচ্ছে মানসিক চাপ, যেটাকে আমরা ইংরেজিতে অনেকটা স্ট্রেস বলি। 2 নম্বর একটা ইনহেরেন্ট ডিপ্রেশন থাকতে পারে। 3 নম্বর রাগ, ক্রোধ। এবং এই 3টের সঙ্গে মিলিত হয় একটা অসহায় বোধ। এই 4টে যখন একসঙ্গে কোনো মানুষের মনের মধ্যে বিরাজ করে, তখন তাকে কিন্তু আত্মহননের পথটা বেছে নেওয়ার একটা চান্স হয়ে যায়। এবং এই ক্ষেত্রে রিলেশনশিপ ইস্যুর ব্যাপারটা যেটা বুঝতে পারছি, পার্টিকুলারলি যে লং টার্ম রিলেশনশিপে উনি ছিলেন, সেখানে 2টো কনসিকোয়েন্স থাকে। একটা হচ্ছে ব্রেকআপ মানুষের হতেই পারে, সেটা অনেকে মেনে নিতে পারে, অনেকে মেনে নিতে পারে না। কিন্তু লং টার্ম রিলেশনশিপ ব্রেকআপ হলে 2টো জিনিস সেই ইন্ডিভিজুয়ালের মনের মধ্যে যায়। এক হচ্ছে একটা লজ্জা, অর্থাৎ একটা শেম, এবং 2 নম্বর হচ্ছে গিল্ট কিংবা অপরাধ বোধ। এই 2টো জিনিস যদি একসঙ্গে ব্রেকআপের পরে হয় এবং সেই স্ট্রেসটা সেই মানুষটা না নিতে পারে, এই যে একটা চূড়ান্ত অসহায় বোধ অথবা হেল্পলেসনেস ডেভেলপ করে, সেখান থেকে এত ইয়াং মনের অ্যাডোলেসেন্ট বাচ্চাদের কিন্তু একখানা অপশন সামনে এসে যায়, সেটা হয় সুইসাইড। সুতরাং খুব দুঃখের ব্যাপার, কিন্তু এই সব জিনিসগুলো মানসিকভাবে কাজ করেছে, সেইটার জন্যই কিন্তু আজকে বিকেলে আমরা এইসব খবর পাচ্ছি।
ডক্টর মিত্র, আমরা আসবো আলোচনায়। স্মরণিকা ত্রিপাঠীও আমাদের সঙ্গে রয়েছেন। আমরা শুনে নেব অভিনেত্রীর পরিবারের তরফ থেকে তার দাদা কি বলেছেন। ঘটনা ঠিক আমরা বলতে পারবো না, কেন তো আমার তো ভাড়াটে, এবার ওরা সেই হিসাবে স্টুডেন্ট হিসাবে এখানে থাকতো। এবার হঠাৎ করে কালকে শুনছি যে সন্ধ্যে এই 7:30 8টা নাগাদ কাছাকাছি ওনার চেঁচামেচি করলো, পাশের আমার ভাড়াটাকে ডাকলো, ওরা আমাদেরকে ডাকলো যে দেখো এখানে গলায় দড়ি দিয়েছে, সুইসাইড করেছে। তাই সেই হিসাবেই জানলাম। এবার ভিতরে কী খবর হয়েছে এখন আমার রিপোর্ট কিছু পাইনি, জানি না। সেরকম কোনোদিন কিছুই শুনিনি যে কোনো টর্চারিং হচ্ছে কি চেঁচামেচি হচ্ছে। আর মেয়েটির সঙ্গে তো যখনই আসে একটু দেখা হয়, আমি তো বাইরে বেরোলো দেখলাম আমাকে কাকু বলে ডাকে, যে কাকু ভালো আছে না, হাসলাম, কথা বললাম, এইটুখানি পর্যন্ত। কিছু তো আমরা বুঝতেও পারিনি যে লোকটা অ্যাকচুয়ালি স্টুডিও লাইনে বিভিন্ন এতে কাজ করে আর কি, অভিনয় শেখায়। তারপরে এখানে অনেকবার বিভিন্ন অডিশনও হয়েছে, সব এরিয়া এসছে। তারপর আগে রিহার্সাল হতো। সূচনা, পেশাগত দিক থেকে বড় হওয়ার একটা চেষ্টা থাকে, তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাওয়া, কোথাও কি মনে হয় যে সেখান থেকে খুব তাড়াতাড়ি খুব স্পিডি একটা সাফল্য সেইটায় পৌঁছতে না পারলেই কি এরকম ঘটনা বলে মনে হয়? দীর্ঘদিন এই কাজের সঙ্গে যুক্ত, সেই জায়গা থেকে কি মনে হয়? কোথাও একটা আমার মনে হয় যেটা কি বলতো, তাড়াতাড়ি প্রোগ্রেস করাটা কিন্তু কোথাও একটা অন্যায় নয় দিনের শেষে। মানে যে কোনো প্রফেশনে মানুষের কিন্তু একটা অ্যাম্বিশনস থাকে, এম থাকে, বা মুভমেন্টের একটা ওয়ে থাকে। কেউ একটু প্ল্যান করে এগোয়, কেউ মনে হয় যে ঠিক আছে এটা এখন হচ্ছে করে নি, পরে কি হবে দেখা যাবে। বাট কোথাও গিয়ে আমার মনে হয় যে ঘটনাগুলো আমরা বিগত কিছুদিন ধরে পরপর শুনে আসছি, তাতে আমার কোথাও একটা মনে হচ্ছে যে সিস্টেমের একটা কোথাও গিয়ে না প্রবলেম আছে। সিস্টেমের একটা কারাপশনস বা সিস্টেমে যে বেসিকটা, যে মেন্টাল এডুকেশনস একজন অ্যাক্টরের দরকার, সেই গ্রুমিংটা কিন্তু আমাদের এখানে হয় না। কোনো ইনস্টিটিউটেই দেখবে না কিন্তু যে মেন্টাল গ্রুমিং একজন অ্যাক্টরের। কারণ যে কোনো প্রফেশনে না দুটোই ওয়ে হয়, একটা সাকসেস একটা ফেলিওর। এবং ফেলিওরটা কি আর একটু নিজেকে প্রিপেয়ার করার জন্য একটা নতুনভাবে নিজেকে গ্রুমিং করা, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট লাইফে। তো এই ঘটনাগুলো ঘটার পেছনে আমার কোথাও একটা মনে হয় একটা বেসিক মানে আমি বলছি না খুব টাইম নিয়ে একটা কোর্স হয়ে যায়, কিন্তু বেসিক গ্রুমিংটা খুব দরকার। নাহলে কি হচ্ছে, নতুন ছেলেমেয়েরা যখন ইন্ডাস্ট্রিতে আসছে বা দে ডোন্ট নো ইভেন যে কাকে গিয়ে অ্যাপ্রোচ করব, কিভাবে কাজটা পাবো। আজকেই যে ঘটনাটা শুনলাম সেখানে বোঝা যাচ্ছে যে মানুষটা আদৌ ইন্ডাস্ট্রির কি ইন্ডাস্ট্রির নয় সেটাই কিন্তু এখনও কোথাও গিয়ে ক্লিয়ার নয়, মিসগাইডেড। সো এরকম মানুষরা তো সুযোগ নেবেই। আর নট অনলি এই প্রফেশনস, যে কোনো প্রফেশনে হতে পারে, কিন্তু একটা প্রপার সিস্টেম থাকা দরকার। সেই সিস্টেমটা না থাকলে কি হয়, খুব লুক্রেটিভ প্রফেশনস তো সবাই মনে করে যে ঠিক আছে, অনেক জায়গা থেকে মানুষ চলে আসে কিছু না জেনে, কিন্তু একটা ওয়ে বা সিস্টেমের মধ্যে দিয়ে পুরো ঘটনাটা না গেলে না এই ঘটনাটা কিন্তু রিপিটেডলি আমরা দেখতে পাবো। আমরা স্মরণিকা ত্রিপাঠীর কাছে আসবো। স্মরণিকা, কোথাও দাঁড়িয়ে অভিনেত্রী বক্তব্য, সূচনা আমাদের সঙ্গে রয়েছে, যে বারবার বলছেন যে সিস্টেমে কোথাও একটা যদি শিক্ষার জায়গা এক্ষেত্রে তৈরি হয় তাহলে অনেকটা হয়তো ডেভেলপমেন্ট হতে পারে, কিন্তু কারণটা কি? কোথাও কি মনে হয় যে খুব তাড়াতাড়ি প্রফেশনের জায়গায় উন্নতি করতে পারার চেষ্টা করতে গিয়ে না পারা? স্মরণিকা, একটুখানি আনমিউট করলে অডিওটা আমাদের কাছে স্পষ্টভাবে পুরো কথাটা সামনে আসে। ওকে, যখন আমরা মেন্টাল হেলথ অথবা মানসিক অবসাদ এগুলো নিয়ে কথা বলি, আমার মনে হয় আমরা কোথায় না কোথায় জিনিসটাকে চেপে দিই। নিজের মনের কথা, কোন জায়গায় আমার অসুবিধা হচ্ছে, কোন জায়গায় আমার সুবিধা হচ্ছে, কি জিনিসটা আমি ভেবেছিলাম পেলাম না, কোন জায়গায় আমি গিয়ে অসহায় হয়ে পড়েছি, অথবা কোন পরিস্থিতিতে গিয়ে আমি এরকম একটা নেগেটিভ থট, নেগেটিভ চিন্তা ভাবছি, এই কথাগুলো আমরা ডিসকাস করি না, এগুলোকে আমরা চেপে ধরি। স্পেশালি কেসেস যে জায়গায় আপনি একটা পাবলিক ফিগার হবে, অথবা আপনি চলচ্চিত্র জগৎ অথবা কোনো একটা সেলিব্রিটি স্ট্যাটাস লাইফ আপনি লিড করতে যাচ্ছেন এবং করবে, যখন আপনি জানেন লোক আপনাকে ফলো করবে, আপনি সোশ্যাল মিডিয়াতে, ইলেকট্রনিক মিডিয়াতে, প্রিন্ট মিডিয়াতে ফেমাস হতে পারেন, তখন নিজের উইকনেসেস গুলো বলতে গিয়ে, নিজের প্রবলেম গুলো বলতে গেলে আমার আইডেন্টিটি ক্রাইসিস হতে পারে। ফলে আমার মনে হয় এটা দুতরফা হওয়া উচিত। শুধু সিস্টেম এই জিনিসটা ক্রিয়েট করবে ওটা নয়, আমরা মানুষ হয়ে ইন্ডিভিজুয়ালি আমরা যদি নিজের মনের কথাটা শেয়ার করতে পারি, কথা বলতে পারি, প্রথম কথা হচ্ছে একটা সাপোর্ট সিস্টেম ক্রিয়েট হবে।
ডক্টর মিত্র অনেকটা কথা বললেন যেটা অ্যাবসলিউটলি আমি যেটাকে একদম মানে সাপোর্ট করব। একটা ছোট কথা, কোন মানুষ কিন্তু সুইসাইডটা প্ল্যান করে না। আমি এটা ভাবি সব জায়গার ভীতিটা হচ্ছে প্রবলেম। এই সমস্যার যদি সমাধান না হয় তাহলে এইটা হতে একটা জরিয়া, আমি সুইসাইডই করব। যদি আমি প্রবলেমটাকেই না রাখি, এই পার্টিকুলার কেসে আদৌ উনি যিনি টিচার, আদৌ কি উনি চলচ্চিত্র জগতের কোন লোক, আদৌ কি ওখানে অডিশন হতো, আদৌ কি মেয়েটা নিজের সঠিক পথে যাচ্ছিল, অথবা কোথায় একটা প্রপার চ্যানেলিং হচ্ছিল? একেবারে স্মরণিকা, ঠিক অনেকগুলো প্রশ্ন রয়েছে এবং তারই সঙ্গে কেন এই ঘটনা বারবার করে সামনে চলে আসছে আমরা উত্তর খোঁজার চেষ্টা করব। বাংলা এট 5 এর সঙ্গে আপনাদের মতামত যা আমরা জিজ্ঞেস করেছিলাম, পোলিং পার্সেন্টেজ কোথায় এসে দাঁড়াবো জানাবো একটা বিরতির পর। চোখ রাখুন জি 24 ঘন্টায়। বিরতির পর আবার আপনাদের স্বাগত বাংলা এট 5 জানিয়ে আমরা আলোচনা করছি। সঙ্গে অতিথিরা রয়েছেন তিনজনের কাছেই যে প্রশ্ন নিয়ে যাব। প্রথমে ডক্টর মিত্র আপনার কাছে আসবো। অত্যন্ত স্পিডি একটা লাইফে আমরা বসবাস করছি, সেখানে দাঁড়িয়ে ওয়ে আউট কি? খুব তাড়াতাড়ি যদি আমরা সাফল্য না পাই তারপরে এরকম ঘটনা, এর থেকে বেরিয়ে আসার রাস্তা কি? দেখুন, সুচন্দ্রা যে কথাটা বলছিল সেটার সঙ্গে আমি অনেকটা একমত, যে এই যে স্ট্রেস ম্যানেজমেন্ট, এখন সমাজটা যেটা হয়ে গেছে যে ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন, অর্থাৎ আমি যদি এখন একটা কিছু কিনতে চাই, আমার বাড়িতে কেউ এক্ষুনি আধ ঘন্টার মধ্যে পৌঁছে দিয়ে যাবে। আমি একটা কিছু খেতে চাই, আমার 15 মিনিটের মধ্যে কোনো একটি কোম্পানি বাড়িতে খাবারটা পৌঁছে দিয়ে যাবে। এইটাতে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি, এটাকে বলে ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন, অর্থাৎ আমার এখন চাই তো এখনই চাই। এই জিনিসটা কিন্তু শরীর মন কোনো কিছুর জন্যই খুব একটা ভালো না, এবং দৌড়াতে গেলেই হোঁচট খাওয়ার চান্সটা থাকবে। এটা থেকে বেরোবার কিংবা প্রতিকারটা হচ্ছে এই জিনিসটাকে কনসিয়াসলি অ্যাভয়েড করা। সেটা হয়তো সবসময় সম্ভব হয় না এবং এটার জন্য ট্রেনিং দরকার। এক্স্যাক্টলি ডক্টর মিত্র, আমাদের সময় সংক্ষিপ্ত, একটু প্রত্যেকের প্রতিক্রিয়া নিতে হবে। স্মরণিকা কি বলবেন? ডক্টর মিত্র বলছেন যে বারবার করে যে একটুখানি সবাইকে পেশেন্সটা রাখতে হবে এবং সেই জায়গায় নিয়ন্ত্রণ করার চেষ্টা। আমার মনে হয় আমাদের সবাইকে একটু সেলফ রেগুলেশন দিকে যেতে হবে। নিজেকে জানুন, নিজেকে চিনুন। প্রত্যেক জিনিসের একটা সময় আছে, প্রত্যেক জিনিস করার একটা নির্দিষ্ট প্রতিক্রিয়া নির্দিষ্ট ভাবে আমরা করতে পারি। যদি আমরা এটা উপলব্ধি করতে পারি তাহলে কোনো জিনিস আমরা তাড়া রাখবো না, পেশেন্স ডেভেলপ করব এবং ন্যাচারালি জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারবো। এটা আমাদের ভীষণ হেল্পফুল হবে। সুচন্দ্রা, একেবারে এই পেশার সঙ্গে জড়িয়ে আমি একটা আমার যেটা পার্সোনালি মনে হয়, এটা তো 10টা 5টা কাজ নয়। অ্যাক্টিং প্রফেশনে যে কোনো অ্যাক্টিং বলো, মডেলিং বলো, আমার মনে হয় এখানে মানুষের না এটা বোঝা দরকার যে কাজটা আমি করছি তার একটা সময় আছে, এটা দীর্ঘদিন ধরে চলবে না, এবং তারপরে আবার কি কাজ করব, এবং তার মধ্যিখানে যদি আমি ফ্রি থাকি বা আমার কাজ না থাকে, নিজেকে কি করে ইউটিলাইজ করে গ্রুমিং করব। সাফল্য না পেলে ওয়েট করব, বিকজ তুমি চুজ করেছো তোমার প্রফেশন, তোমাকেই মুভ অন করতে হবে, এবং অধৈর্য বা তাড়াহুড়ো কিন্তু সলিউশনস নয়। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। প্রত্যেক অতিথিরই বক্তব্য কিন্তু একটু ধৈর্য ধরুন, এরকম সিদ্ধান্ত কখনোই নয়। আর এই নিয়ে আমরা ইতিমধ্যেই আপনাদের মতামত জানতে চেয়েছিলাম। আমরা প্রশ্ন করেছিলাম, কম সময়ে প্রত্যাশা পূরণ করতে না পারলেই কি চূড়ান্ত সিদ্ধান্ত? ইতিমধ্যেই আপনাদের মতামত এসছে চূড়ান্ত। এই পুরো বিষয় নিয়ে মতামত পেয়েছি, ইউটিউবে মতামত পেয়েছি আমরা। ইউটিউবে মতামত এসেছে হ্যাঁ বলেছেন 93%, 7% বলেছেন না। ইউটিউবের মতামত আপনাদের সামনে তুলে ধরছি। এক্স হ্যান্ডলে মতামত দিয়েছেন 83% বলেছেন হ্যাঁ, 83% এক্স হ্যান্ডলে বলেছেন হ্যাঁ, আর না বলেছেন 17%। আর ফেসবুকে এই একই বিষয় নিয়ে আমরা মতামত চেয়েছিলাম, 90% বলেছেন হ্যাঁ আর 10% বলেছেন না। ফেসবুকে 90% বলেছেন হ্যাঁ এবং 10% বলেছেন না। বাংলা এট 5 এই মুহূর্তে আজকের মতো এখানেই শেষ করছি। চোখ রাখুন জি 24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।